বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে এমনকি একটা বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠায় তার যে ভূমিকা, সেগুলোকে বিবেচনা করে আমি আপনাদের দুজনকে আপনারা যেভাবে স্মরণ করতে চান তাকে। মিস্টার শহীদুল ইসলাম বাবুল। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক, আমাদের জাতীয় সংসদের কলিগ এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। শহীদ জিয়া তো আসলে তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবার মতো সুযোগ আছে। বলা হয় যে ইতিহাসের সন্তান বা বাংলাদেশের ভাগ্যের সন্তান। আমাদের বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি বাইলাম। তার একটা কথা যে শহীদ জিয়াউর রহমান 81 সালে নিহত হলেন, তিনি যদি 75 সালেই নিহত হতেন তাহলে কিন্তু বাংলাদেশ সেই আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত ব্যর্থ রাষ্ট্রগুলোর মতো ভাগ্যবরণ করতে পারত। শহীদ জিয়াউর রহমানের খুব স্বল্পকালীন সময় তার রাজনীতিতে, তার আগে তার সামরিক জীবন। শহীদ জিয়াউর রহমান মূলত 65 সালের যুদ্ধেই একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর। তিনি খেমকারান রণাঙ্গরের যে যুদ্ধ, সেই যুদ্ধে তিনি আলফা ব্যাটালিয়নের একজন কমান্ডার হিসেবে তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমান সেই যুদ্ধের গতিপথ পরিবর্তন করে ফেলেছিলেন, এবং যেই কারণে পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে মর্যাদাবান যে পদক হেলালি জুরত খেতাবে তিনি ভূষিত হলেন। তারপরে ধরেন আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান হঠাৎ করেই একটা পাদপ্রদীপের সামনে চলে আসলেন। যখন নেতৃত্ব শূন্য জাতি, সে কথা সবাই জানেন। তিনি একটা অসম সাহসী ভূমিকা পালন করেছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে। যখন সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ, পলায়ন পরো, জনগণ, দেশের মানুষ দিশেহারা, সেই সময় জিয়াউর রহমান একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। শুধু তাই না, তার যে কমান্ডার ইন চিফ জেনারেল জানজোয়া, তাকে তিনি বন্দি করে হত্যা করে তিনি বিদ্রোহের সূচনা করেছিলেন। এবং তার এই যে যুদ্ধের পরিণতি, তার যে এই দৃঢ় অবস্থান, এটা কিন্তু একজন সামরিক বাহিনীর কর্মকর্তা বা সামরিক বাহিনীর সদস্য হিসেবে মানে সহজ কোনো ব্যাপার না। কারণ রাজনীতি বা রাজনৈতিক নেতৃত্ব, তাদের জীবনধারা বা তাদের বাস্তবতা একরকম, কিন্তু আপনি একটা সামরিক বাহিনীতে চাকরি করে বিদ্রোহ করেছেন, ইজিটে ম্যাটার অফ জোক। কারণ জিয়াউর রহমান জানতেন যে যদি দেশ স্বাধীন না হয় তাহলে নিশ্চিতভাবেই তার ফাঁসি হবে। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, আলোচনা, সমঝোতা, এর মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব, সেই জন্যে এটা জেনে জিয়াউর রহমান তার শিশু সন্তান, তার স্ত্রীকে অনিরাপদ রেখে তিনি যে বিদ্রোহ করেছিলেন, সেটা একটা যুগান্তকারী ঘটনা বাংলাদেশের সাথে। তারপরে তো ইতিহাস আপনারা জানেন যে সেক্টর কমান্ডার রণাঙ্গনে যুদ্ধ করেছেন, অসম সাহসী যুদ্ধ। তাকে বলা হয় যে স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের যে অবদান বা ভূমিকা, সঞ্জীব নীলম রেড্ডি ভারতীয় প্রেসিডেন্ট, উনি বলেছিলেন যে তার এই ভূমিকা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনগ্রাডের যে প্রতিরোধ যুদ্ধ, সেই প্রতিরোধ যুদ্ধের পাশে জিয়াউর রহমানের সাহসিকতা বা চট্টগ্রামের ঘটনা সেটা স্থান পাবে, এটাও বলা হয়। তো তারপরে তার ধরেন তিনি আসলেন, নেতৃত্বে আসলেন, দেশের শাসনভার দায়িত্ব তুলে নিলেন। তারপরে তিনি 3.5 বছর সময় পেয়েছেন। দেখেন মানে কি বলবো, মানে বাংলাদেশের এমন কোনো পরত নাই, এমন কোনো সেক্টর নাই জিয়াউর রহমান ভূমিকা পালন করেননি। প্রত্যেকটা সেক্টরে আপনার কি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বলেন, অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করে বলেন, পররাষ্ট্রনীতি বলেন, সংস্কৃতি বলেন, যুব বলেন, নারী বলেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, শিল্প বলেন, গার্মেন্টস বলেন, রেমিটেন্স বলেন, এমন কোনো শাখা প্রশাখা নাই যে জিয়াউর রহমান অবদান রাখেন নাই। মাত্র 3.5 বছরের শাসন, মানে কি বলবো, এটাকে যদি বলেন যে ওই যে ভিনি ভিসি ভিডি বা ধূমকেতুর মতো তার আবির্ভাব। তিনি এলেন, দেখলেন, জয় করলেন এবং রেখে গেলেন এক বিশাল কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রভাব, যেই স্বপ্ন এখনও তাড়িত করে বাংলাদেশের কোটি কোটি মানুষকে। যেই স্বপ্ন তাড়িত করেছে বেগম, তার প্রিয়তম সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে, তার পুত্র তারেক রহমানকে। শুধু তাই না, বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তর এমন কোনো অঞ্চল নেই যে জিয়াউর রহমানের কে ভালোবাসার মানুষ পাবেন না। আপনি মানে বলেন কৃষিক্ষেত্রে যদি বলেন, জিয়াউর রহমান যখন নেতৃত্বে আসলেন, দেশের শাসনভার গ্রহণ করলেন, তখন দুর্ভিক্ষপীড়িত দেশ। এটা শুধু রাজনৈতিক বক্তব্য না, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, মানুষের ঘরে ঘরে অনটন। আমরা যখন আমাদের ছোট্ট বয়স, তখন আমাদের 5-6 বছর বয়স, আমরা দেখেছি মানুষের গ্রামে কি অনটন, শাড়ি পরতে পারতো না,
কম্বল পড়েছে, ইউনিয়ন বোর্ডের যে কম্বল পেয়েছে সেগুলো পিছিয়ে থেকেছে মানুষ, ঘরে ঘরে কলা, আমাদের কলা গাছ থেকে কলা পেরে নিয়ে সিদ্ধ করে খাইতো মানুষ, এগুলো আমরা নিজে চোখে দেখেছি, ভাতের মারের জন্য বসে থাকতো মানুষ। এই বাস্তবতায় জিয়াউর রহমান শাসন ক্ষমতায় এসেছিলেন, মাত্র 3.5 বছর তিনি শাসন করলেন। আপনার জিয়াউর রহমানের সবুজ বিপ্লব, কৃষি বিপ্লব, আপনার উন্নত প্রজাতির ধানের চাষ, এর মধ্য দিয়ে তিনি তারপরে এই গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট, তারপরে খাল খনন কর্মসূচি, এগুলোর মধ্য দিয়ে 3.5 বছরের মধ্যে খাদ্য সম্পন্ন করলেন। জিয়াউর রহমান বলেছিলেন যে খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, আপাতত 2 গুণ করতে হবে, তিনি করেছিলেন কিন্তু। এবং 81 সালে তার মৃত্যুর আগে নেপালে আমরা অল্প হলেও আমরা চাল রপ্তানি করেছিলাম জিয়াউর রহমান। আপনার এই যে ধরেন রেমিটেন্স, প্রথম আপনি যদি বলেন সৌদি আরবে গিয়েছিলেন, বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ জিয়াউর রহমানকে খুব ভালোবাসতেন, ভাই সম্বোধন করতেন। সেই খালিদ বিন আব্দুল আজিজের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা নানান ধরনের উপহার সামগ্রী নিয়ে, সোনা দানা, মণিমাণিক্য, ডায়মন্ড, কিন্তু জিয়াউর রহমান এক বিচিত্র উপহার নিয়ে গেলেন। তিনি একেবারে চার্টার ফ্লাই ভরে, তিনি কার্গো বিমানে ভরে নিমের চারা নিয়ে গেলেন এবং সেই চারা তিনি আরাফাতের ময়দানে নিজে রোপণ করলেন। এবং বাদশাহ বললেন যে তুমি কি চাও, তুমি গরিব দেশের রাষ্ট্র। তিনি বলেছিলেন যে আমি তোমার কাছে টাকা চাইতে আসি নাই, ভিক্ষা চাই না, আমার হাত আছে, আমার কাজের মানুষ আছে, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দেন। শুরু হলো আপনার রেমিটেন্স বা সৌদি আরবের মানুষের যাত্রা। তারপরে তার বিরুদ্ধে ধরো 19টা সামরিক বিদ্রোহ হলো, কু হলো, সেনাবাহিনীর মধ্যে নানান রকমের বিশৃঙ্খলা। হ্যাঁ, জিয়া রহমান সেই অবস্থা থেকে সেনাবাহিনীটা শৃঙ্খলার মধ্যে এনেছিলেন। মানে এমন, তারপরে আপনার বলেন আপনি জিয়া, মানে এমন কোনো সেক্টর নাই। সেই জন্য আমি বলবো যে জিয়াউর রহমান ইতিহাসের সন্তান। তার চরম শত্রু যারা, তার চরম বিরুদ্ধবাদী যারা, তারাও বলতে পারে না জিয়া রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে একটা কালো দাগ, তার সততা নিয়ে, তার দেশপ্রেম নিয়ে কেউ বলতে পারবে না। সেই জন্য জিয়াউর রহমান, আমি বলবো যুগে যুগে কালে কালে মানে খুব কম, মানে এরকম সন্তান একটা জাতিতে খুব কমই আসে। আজকের এই শাহাদত বার্ষিকীর এই দিনে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা বিশ্বাস করি যতদিন এই দেশ থাকবে, মানুষ থাকবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মানুষ থাকবে, ততদিন জিয়াউর রহমানের নাম মানুষের মনে মনে, হৃদয়ে, শ্রদ্ধার আসনে থাকবে। ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান, ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা, আমার সংসদের কলিগ সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। যে বিষয়ে আপনি আমার মতামত জানতে চাইলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার জন্ম আসলে 79-এ, স্বাভাবিকভাবেই ওনার কোনো স্মৃতি আমার থাকার কথা না। তবে একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে, ইতিহাসের পাঠক হিসাবে ওনাকে অবশ্যই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। অনেকগুলো বিষয় আছে। তিনি আমাদের দেশে যে বহুদলীয় গণতন্ত্র, এটার ক্ষেত্রে যে দ্বার উন্মোচন করা হয়েছিল, সেই 5ম সংশোধনী আমাদের সংবিধানকে সংশোধন করে বহুদলীয় গণতন্ত্রের দ্বার তিনি উন্মোচন করেছিলেন। এই জন্য জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। আসলে আমাদের যে সংবিধান, 72 সালের সংবিধান, এই সংবিধান নিয়ে আমাদের পার্লামেন্টে অনেক আলোচনা হয়েছে। এখানে সংবিধানের বিষয়ে যে কথাগুলো আসলে বলতেই হয়, 72 সালের সংবিধান কিন্তু আমাদের মানুষের, জনগণের আশা আকাঙ্ক্ষা, কৃষ্টি কালচারকে ধারণ করতে পারেনি। আপনি দেখেন স্বাধীনতা যেই মুক্তিযোদ্ধা হয়েছে, সেখানে যে অ্যাসপিরেশন পিপলের ছিল, সেখানে কিন্তু আপনি সেকুলারিজম বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলো ছিল না। আওয়ামী লীগ সে সময় যে ম্যানিফেস্টোটা দিয়েছিল নির্বাচনের আগে 70-এর, সেখানেও কিন্তু এগুলো ছিল না। বরং আওয়ামী লীগ সেখানে বলেছিল শরিয়া বিরোধী কোনো আইন তারা করবে না। এবং এই যে ইলেকশনটা হয়েছিল 70-এর, এখানে যারা নির্বাচিত হয়েছিল তারাই কিন্তু এই সংবিধানটা রচনা করেছিল। সেখানে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ছিল, সেখানে ইসলামের কথাগুলো ছিল। আমাদের দেশের আপামর জনসাধারণ তারা কিন্তু ইসলামের এই বিষয়গুলোকে ধারণ করে। আমাদের স্বতন্ত্র একটা কালচার রয়েছে, এটার পার্ট অ্যান্ড পার্সেল কিন্তু আমাদের এই ইসলাম। এটাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মস্থ করতে পেরেছিলেন। 5ম সংশোধনীতে মহান রব্বুল আলামিনের প্রতি আস্থা এবং বিশ্বাস, বিসমিল্লাহকে তিনি ইনকর্পোরেট করেছিলেন। এবং এর মাধ্যমে দেখেন আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের পরে দুঃখজনক হলেও সত্য যে মুসলিম বিশ্ব থেকে কিন্তু আমাদেরকে সচেতনভাবে একটি মহল আলাদা করে ফেলছিল। এর মাধ্যমে আমাদের কিন্তু লাভ হয় না, ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমানও বুঝতে পেরে ওআইসির সদস্য হয়েছেন। ইন্ডিয়ার সুস্পষ্ট যেই ছিল, আশা ইচ্ছা ছিল, সেটাকে ডিনাই করে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে তিনি লাল কার্পেট সম্বর্ধনা দিয়েছেন। এগুলো নিয়ে বিতর্ক আছে, ওইদিকে যাচ্ছি না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুসলিম বিশ্বের সাথে আমাদেরকে কানেক্ট করতে পেরেছিলেন, এর বেনিফিট আমরা পেয়েছি, আজও পাচ্ছি। এটার অন্যতম ক্রেডিট যদি কাউকে দিতে হয়, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিতে হবে। সংবিধানের ক্ষেত্রে যে জিনিসটা আরও বলতে হয়, সংবিধান সংশোধন করা হয়েছিল ঠিকই আছে,
কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই সংবিধানকে আবার সেই ৭২ সালের সংবিধানকে পুনরুজ্জীবন করার অজুহাতে এবং এই বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, একটি ডক্ট্রিন যেটা জন্ম হয়েছে ভারতে, সেটার দোহাই দিয়ে আপনার কিন্তু পঞ্চম সংশোধনীকে ছুঁড়ে ফেলা হয়েছিল। তো এখানে অনেকেই বলেন, আমিও তার সাথে কিছুটা ঐক্যমত্য পোষণ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছেন অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েবল, কিন্তু সে সময় যিনি সংবিধানকে তিনি পুনর্লিখন করতেন, সংশোধন না করে সংস্কার করতেন, তাহলে হয়তো আমাদেরকে এই যে অভিশাপটা আমরা দীর্ঘ 16 বছর বয়ে বেরিয়েছি এটাকে আমার বয়ে বেরোতে হতো না। এর সাথে সাথে আমি বলতে চাই, তিনি দেখিয়ে দিয়েছিলেন যে আমাদের মতো একটি দেশ, যে দেশ ৭৪ সালে বটমলেস বাস্কেট হিসাবে পরিচয় পেয়েছিল, আমাদের মানুষ, আমার কলিগ যেটা বললেন বাবুল ভাই, না খেতে পেয়ে তারা ভাতের ফ্যান খেত, মানুষের বমি খেত বলে শুনেছি আমরা। এরকম একটা পরিবেশ থেকে, এরকম একটা পরিস্থিতি থেকে তিনি খাদ্যে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এক্ষেত্রে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা যদি দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তিনি দুর্নীতির বিরুদ্ধে কেউ বলতে পারবে না তিনি দুর্নীতিবাদ ছিলেন। তার ভিতরে দুইটা জিনিস আমি দেখি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যদি বলেন। একটা হলো তিনি তার কোনো ফেভারিটিজম, নেপোটিজম তিনি প্রশ্রয় দেননি। অ্যাবসলিউটলি মেরিটের ভিত্তিতে তিনি তার প্রশাসন চালিয়েছেন। কেউ জানে না তার ভাইরা কী করেছে, তার সন্তান, তার আত্মীয় স্বজন, কাউকে তিনি এই কোনো ফেভারিটিজম করেছেন কেউ বলতে পারবে না। দুর্নীতির ব্যাপারে তার জিরো টলারেন্স ছিল, এটাও কিন্তু, যার কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তিনি দেখিয়ে দিয়েছেন দুর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে পারি, আমাদের দেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, এগিয়ে যাবে। আমাদের সামনে এই কনটেক্সটে বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানের নেতৃত্বে যে সরকারটা রয়েছে, তাদের সামনেও কিন্তু একই ধরনের একটা পরিস্থিতি রয়েছে। আমাদের একটা সাংবিধানিক জটিলতা গত 16 বছরে আওয়ামী লীগ ক্রিয়েট করেছে, ফ্যাসিবাদীরা ক্রিয়েট করেছে। সেটার সমাধানের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে, শিক্ষা গ্রহণ করে আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার দেশের যে স্ট্রাকচারটা রয়েছে, বৈষম্য বিরোধী স্ট্রাকচারে আমরা কিন্তু যেতে পারি। আবার একই দিকে গত 16 বছরে আমরা দেখেছি দুর্নীতি করে দেশের রাজনীতি, দেশের অর্থনীতিটি কিন্তু 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ঐতিহাসিক ভূমিকা বর্তমান সংসদ আমরা বিপ্লব পরবর্তীতে রাখতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ইসলামী ব্যাংকের কথা আপনারা শুনেছেন, এক্ষেত্রে আবার সেই এসালমের পুরানো ভূতকে ফিরিয়ে আনা হচ্ছে কিনা। যা হচ্ছে, একটা ছোট্ট ডাটা দিই আপনার, 2016 সালে ইসলামী ব্যাংক সেই সময় 400 কোটি টাকার বেশি মুনাফা করেছে। ব্যাড লোন ছিল, ঋণ খেলাপির সংখ্যা ছিল মাত্র 4%। এই সরকার, এই ফ্যাসিবাদী সরকার যাওয়ার সময় সেখানে ঋণ খেলাপির পরিমাণ 50%-এর কাছাকাছি। আপনার পুরান ম্যানেজমেন্টকে ব্যাংকটা ফিরিয়ে দিতে হবে, ব্যাংকটার যে রেপুটেশন ছিল সেটাকে উদ্ধার করার জন্য। এটা আমাদের দেশের সম্পদ, কোনো দলীয় সম্পদ না। এটাকে যদি আবার সেই ব্যাংক রেজলিউশন অ্যাক্ট করে পুরানো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার যে বন্দোবস্ত করা হয়েছে, তার কিছু সিমটম আমরা দেখছি। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পলিসি হতে পারে না, না এটা। সুতরাং আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে হবে। দুর্নীতিতে যারা করেছে গত 16 বছর আমাদের দেশের অর্থনীতির, যারা 12টা বাজিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে কোনোভাবে ব্যাংকিং সেক্টর বলেন, অর্থনৈতিক সেক্টর বলেন, সেখানে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে তার একটা সফল মডেল তিনি দাঁড় করিয়েছিলেন। দেশের আপামর জনসাধারণ, কৃষকদের কথা চিন্তা করে তিনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। এরকম জনদরদি, এরকম একজন যিনি ভবিষ্যতের বিষয়ে অনেক কনসার্ন ছিলেন, এরকম এক ব্যক্তি, আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করব। তার সন্তান আমরা আশা করব বাংলাদেশকে সেই পথে, সেই আদর্শের আলোকে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ মিস্টার শহীদুল ইসলাম বাবুল। আমি ব্যারিস্টার মুজিবুর রহমানের কথার মধ্য থেকে যেটা বুঝলাম, উনি তো প্রেসিডেন্ট জিয়ার ইতিবাচক দিক অনেকগুলো উল্লেখ করলেন আপনার মতোই। একই সঙ্গে তিনি যেটা বলবার, আমি যদি ভুল বুঝে না থাকি, আজকে বাংলাদেশে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক হচ্ছে, গণভোটের রায়কে নিয়ে যে আলোচনা হচ্ছে, এবং আমাদের সংবিধানের সংস্কারের ইস্যুটা যেভাবে আলোচনায় আছে, এখানে জামায়াত ইসলামী, এনসিপি তারা যেটা বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গীকার থেকে মনে হচ্ছে বিচ্যুতির পথে অনেকখানি সরেও গেছে। জন আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা, জুলাইয়ের যারা ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা। সো এই জায়গাটাতে আমি আপনার কথা শুনতে চাই। না, ঠিকই আছে, এই অভিযোগগুলোকে আমাদের বিরোধী দল আমাদের ভুলগুলো তো ধরাই দিবে, এটা তো স্বাভাবিক, এটা গণতন্ত্র বা
এই পার্লামেন্টের ডেমোক্রেসির সিস্টেম হতে পারে, গভর্নমেন্টের ভুল হতে পারে বা ব্যত্যয় হতে পারে বা অসতর্কতা হতে পারে, যে কারণেই হোক সবগুলো তারা ধরিয়ে দেবেন এটা। তবে আমি আশ্বস্ত করে বলতে পারি জুলাইয়ের যে সংস্কারের প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাব কেবলমাত্র একটা গভর্নমেন্টের 3 মাস একটা পার্লামেন্টের সেশন হয়েছে, আমি বিশ্বাস করি যে তারাও স্যাটিসফাইড হবে। মানে একটা গ্ল্যান্স যদি শেষ পর্যন্ত বা মানে কি বলবো, যদি আমরা চালাতে পারি এবং তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, সংস্কারের যে আকাঙ্ক্ষাগুলো মানুষের মধ্যে আছে এর বেশিরভাগই বা পূর্ণ আকারে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এখানে আশঙ্কা করে আমরা ধরেন বিগত অন্তর্বর্তী সরকারের 131টা 33টা অ্যামেন্ডমেন্ট, 133টা, তার ম্যাক্সিমাম গুলাই মাত্র 12টা বোধহয় বাকি রয়েছে এবং সেগুলো কি কারণে বাকি হয়েছে সেই ব্যাখ্যাগুলো বলা হয়েছে যে কিছু কিছু ত্রুটি ছিল, ব্যত্যয় ছিল, তড়িঘড়ি করে এই অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল। সেই জন্য এগুলোকে আরও ম্যাচিউর করে পরিশীলিত করে পরিপূর্ণ করে এর মধ্যে যাতে ফাঁকফোকর না থাকে সেইভাবে উপস্থাপন করা হবে। আমার মনে হয় সেটি নিয়ে খুব একটা মানে কি বলবো উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। কারণ বিএনপি সাফারার যেমন গুমের একটা বিষয়, গুম অধ্যাদেশ যেটা ছিল সেটা বিএনপির নেতাকর্মীরা যেভাবে গুম হয়েছে, যেভাবে সাফার করেছে, সেই জায়গাটায় যাতে তার তদন্তে কোনো সমস্যা নয়, স্বাধীনভাবে তারা তদন্ত করতে পারে বা এর মধ্যে কী কী ফাঁকফোকর আছে, ওনারা লয়ার আইনজীবী ওনারা আরও ভালো জানবেন, সেটাকে আরও চমৎকারভাবে আরও মানে আটসাটভাবে যাতে আমরা করতে পারি সেই বিষয়গুলো বলা হয়েছে আর কি। সেই জন্য আমার মনে হয় না যে সংস্কার নিয়ে খুব একটা মৌলিক সমস্যা হয়ে দাঁড়াবে এবং কেবলমাত্র 3 মাস একটা গভর্নমেন্ট হয়েছে, নিশ্চয়ই ওনারা সময় দিবেন বা ওনারা বুঝবেন যে বাস্তবতাটা কী। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো ভাই যেটা বলছিলেন যে কি মানে করাপশন, দুর্নীতি, হ্যাঁ শিওর, আমার মনে হয় না বিএনপি 3 মাস ক্ষমতায় এসছে, বিগত ইন্টারিম সরকারের সময়ও কিন্তু আমরা নানান রকমের দুর্নীতি অনিয়মের কথা তখনই আমরা শুনেছি, এখন না। যেমন আসিফ মাহমুদের ওই যে ঝালকাঠিতে কোটি কোটি টাকা ওখান থেকে কাজ না করেই তুলে নেওয়া হয়েছে তার মন্ত্রণালয়ের কাজ, আরও অনেক ধরনের এসপি পোস্টিং, বদলি, বাণিজ্য, এই সেই নানান ধরনের কল্পকাহিনী আমরা শুনেছি এবং কিছু কিছু ভিত্তি আছে, বাস্তবতাও ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমার মনে হয় না এই আমলে এখন পর্যন্ত কোনো এরকম কোনো লুটেরা, দুর্নীতি বা বদলি, বাণিজ্য বা লুটপাট, ব্যবসা, দখল টখল এরকম আমার মনে হয় না। ইসলামী ব্যাংকের একটা ঘটনা ঘটেছে, এটা ঠিক। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয় নিয়ে বলা হয়, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যেটা হয়েছে আমিও সেটাই খুব স্যাটিসফাইড, নট দ্যাট সেটা না হলেই হতো, কিন্তু সেখানে তার কর্মকর্তা কর্মচারী এই ঘটনা ঘটিয়েছে। আর ওই যে আগের গভর্নরকে বিদায়ের প্রক্রিয়া, হ্যাঁ বিদায়, ওইটাই বলছি। আর ইসলামী ব্যাংক তো বাংলাদেশে একটা না, অসংখ্য ব্যাংক বাংলাদেশে। হ্যাঁ, শুধু একটা ব্যাংক নিয়ে আমরা উদ্বিগ্ন হইলে কেন চলবে? সমস্ত ব্যাংক নিয়েই হতে হবে। আবার এটাও তো মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এই ব্যাংকটা একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে বিহাইন্ড দ্য সিন, এবং সেখানকার কর্মকর্তা কর্মচারীদেরকে নানানভাবে চাকরিচ্যুত করা হয়েছে যখন তারা এটা ছিল, এবং এই অন্তর্বর্তী সরকারের সময় অসংখ্য ভিন্ন মতাবলম্বী সকল মানুষকে, এবং ওখান থেকে ব্যাংক থেকে চাঁদাও নেওয়া হয়। হ্যাঁ, এর এমপ্লয়ি যারা কর্মচারী তাদের সংবাদ সম্মেলন দেখেছি, তাদের বক্তব্য দেখেছি। আমরা চাই না যে ইসলামের মতো দুর্বৃত্ত এখানে ফিরে আসুক, কিন্তু এই যে একটা বিশেষ ব্যাংক, একটা বিশেষ দল নিয়ন্ত্রণ করবে, এটাও তো কোনোভাবে কাম্য না। সেই জন্যে আমরা আশা করি যে শুধু ইসলামী ব্যাংক না, সকল ব্যাংক জবাব দিয়ে। দেখেন, আপনি খেয়াল করবেন যে বিএনপি যদি আন্তরিক না হতো এই ব্যাংকগুলা বা লুটপাট বা দুর্নীতি ঠেকানোর জন্য, ইচ্ছা করলে ব্যাংকগুলোর চেয়ারম্যান পরিচালক বিএনপি নিয়োগ দিতে পারত, বিএনপি কিন্তু সেটা করেনি, এবং দলের বহু লোক সেখানে প্রোভাইড হতে পারত যে ব্যাংকগুলো চেয়ারম্যান নিয়োগ দিব, এবং যেটা লুটপাট যে কারণে হয় সেটা তো বিএনপির হাতে সুযোগ ছিল, বিএনপি কিন্তু সেটা করেনি, যে কোনো দলীয় লোক এখানে আমরা ওইভাবে প্রমোট করবো না, নিয়োগ দিব না, বন্ধ করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী বন্ধ করেছেন। তার মানে কি, ব্যাংক খাতগুলো যাতে শৃঙ্খলা ফিরে আসে, ব্যাংক খাতগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়, ব্যাংক সেটা বিএনপির প্রভাব হোক, জামাতের প্রভাব হোক, যে দলেরই প্রভাব হোক, সেটা যাতে না হয়, সেটা যাতে নিয়ম অনুযায়ী চলে বা সেখানে যাতে লুটপাটের উৎসব না হয়, সেই বিষয়গুলো সামনে আনা হয়েছে। তার মানে এই না যে সালাম ফিরে আসবে বা তাকে ফিরে আসতে দেওয়া হবে। আবার আর্থিক প্রতিষ্ঠান, শুধু ব্যাংক না, এমন এমন আর্থিক প্রতিষ্ঠান আছে যে আর্থিক প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার মানুষের জীবন জীবিকা, রুটি রুজি জড়িত আছে। আপনি প্রতিষ্ঠান তো কোনো অন্যায় করে নাই, হ্যাঁ, ইসলামী ব্যাংক তো কোনো অন্যায় করে নাই, সেখানে হয়তো সেখানে কিছু কর্মকর্তা কর্মচারী অন্যায় করে থাকতে পারে, বা একটা শিল্প প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে রপ্তানি মুখী গার্মেন্টস প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ধ্বংস করা, সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া, এটাও কোনো সমাধান হতে পারে না। বেকারত্ব বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, আমাদের রেমিটেন্স কমে যাবে, এই নানান ধরনের ব্যাপার আছে। সেই জন্যই সব কিছু বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয় এই বিষয়গুলো। বেশ, নজিবুর রহমান। দেখেন, অনেকগুলো কথা আসছে। একটা হলো ইসলামী ব্যাংকের ব্যাপারে বলছেন যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের বলে পরিচিত, চাঁদা অনেক কথাই বলেছেন।
আসলে দেখেন ইসলামী ব্যাংক, এবং বলছেন অনেক ব্যাংক আছে, শুধু একটা ব্যাংক নিয়ে পড়ে থাকলে তো হবে না। ইসলামী ব্যাংক কিন্তু একটা ব্যাংক না, এটা আপনার গত কয়েক দশকে বাংলাদেশ হওয়ার পরের থেকে আপনার 83 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ক্রমান্বয়ে এই ব্যাংকটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক হিসাবে এবং এশিয়ার টপ কয়েকটা ব্যাংকের মধ্যে একটা হিসাবে পরিগণিত হয়। এক্ষেত্রে আপনার ওয়ার্ল্ডের যারা স্টেক হোল্ডার ছিল ইন্টারন্যাশনালি, আইডিবি, আল রাজি ফ্যামিলি, কুয়েত ফাইন্যান্স হাউস, কাতারের একটা, তারপরে অনেকেই ছিল, তাদের শেয়ার ছিল কিন্তু মোর দেন 50%। এক্ষেত্রে বলার কোনো সুযোগ নেই যে জামাতের মালিকানাধীন এই ব্যাংকটা ছিল। হ্যাঁ, এক্ষেত্রে যারা ব্যাংকটা পরিচালনা করতেন তাদের মধ্যে আমাদের লোকজন ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই যারা ব্যাংকটা পরিচালনা করেছেন তাদের সততা, দক্ষতা এবং তাদের প্রতি মানুষের আস্থার কারণেই কিন্তু ব্যাংকটা এত সাকসেসফুল হয়েছে। এরকম সাকসেসফুলি রান করা একটা ব্যাংককে এস আলম যেভাবে দখল করে একেবারে শেষ করে দিয়েছে, পত্রিকায় কিন্তু নিউজ হয়েছে, আপনারা দেখেছেন, ধারাবাহিকভাবে নিউজ হয়েছে। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের অর্থনীতির জন্য দুর্ভাগ্য। আমি যে ডাটাটা দিলাম আপনাকে তো বললাম, একটা ব্যাংকের একটা সময় যখন যাদেরকে বলছেন জামাত শিবির পরিচালনা করতো, তাদের হাতে যখন এটা ব্যাংকটা পরিচালনার ভার ছিল, তখন মাত্র 4% ঋণখেলাপি ছিল। এখন এস আলমের আন্ডারে এটা চলে গেছে 50%। সেই সময় 400 কোটি টাকার উপরে মুনাফা করছে। ঠিক আছে, বলেন আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক, মেনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু এটা তো অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। যদি বলেন চাঁদাবাজি করেছে, অমুক করেছে, তমুক করেছে, এই চাঁদাবাজি অমুক করলে, দুর্নীতি করলে এই ব্যাংক টিকতো না। পরবর্তীতে এই ব্যাংকের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, দলীয়করণ করা হয়েছেই বলে এই ব্যাংকটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন আপনার কি হয়েছে আমরা দেখলাম, দুঃখজনকভাবে এটার যে চেয়ারম্যান জুবায়ের সাহেবকে পদত্যাগে বাধ্য করা হলো। আবার যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, যাকে দুর্নীতির দায়ে ফ্যাসিবাদের আমলে এস আলমের সহযোগী হওয়ার কারণে তাকে পদচ্যুত করা হয়েছিল, তাকে আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হলো। এখান থেকে কি সিগন্যাল আমরা পেতে পারি? এক্ষেত্রে ভালো খুব সিগন্যাল কিন্তু আমরা পাচ্ছি না, জনগণও পাচ্ছে না। এটা যেটা উচিত ছিল সরকারের, এটার মালিকানা যারা ছিলেন সেই বৈদেশিক স্টেক হোল্ডার, তাদেরকে ফিরিয়ে আনা, এনে আপনারা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এখানকার পরিচালনা পরিষদ যেটা আছে, এটার যে নিয়োগ প্রক্রিয়া আছে, সৎ এবং যোগ্য লোকের হাতে এটা তুলে দিতেন। সেটা না করে এভাবে আবার যারা পুরনো মালিক তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করলেন। সেখানে এই তাদের ঋণখেলাপির টাকা ফিরিয়ে দিয়ে না, ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপনারা ব্যাংকটা তাদের কাছে ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিলেন। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হলো না, সেটা আমি বলতে চেয়েছি। এক্ষেত্রে আরও কিছু কথা আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ভাই বললেন। সংস্কারের বিষয়ে আমরা আশ্বস্ত হতে চাই, জনগণ আশ্বস্ত হতে চায়, কিন্তু যে সমস্ত কমিশন পুনর্গঠনের জন্য বিলুপ্ত করে দেওয়া হয়েছে, প্রথমত বিলুপ্ত করার কোনো দরকার ছিল না। আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে চাইতাম, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আছে সেভাবে রেখেই কিন্তু অন্যান্য বিলগুলো আমরা যেভাবে অ্যামেন্ড করে সংশোধন আকারে নিয়ে আইনি ভিত্তিটাকে শক্তিশালী করেছি সেভাবে করতে পারতাম। আপনি মানবাধিকার কমিশন, গুম কমিশন বিলুপ্ত করবেন কেন? করার তো কোনো দরকার ছিল না। এর মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি কিন্তু, আমরা তো বি গ্রেডে ছিলাম, এটা কিন্তু আমাদের গ্রেডিং নেমে গিয়েছে এবং ইন্টারন্যাশনালি আমরা কিন্তু চাপের মুখে পড়েছি। এখন নতুন করে আমরা আইন করে গুম কমিশন, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার কথা বলছি। সেক্ষেত্রে আপনারা প্রথমে কথা হলো যে মানবাধিকার কমিশন, গুম কমিশনকে বিলুপ্ত করার সময় যেই কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু অ্যালার্মিং। বলা হয়েছে রাষ্ট্রের কোনো মন্ত্রণালয়ের আন্ডারে এই কমিশনটা নেই। আপনি মানবাধিকার কমিশন, গুম কমিশনকে কেন কোনো মন্ত্রণালয়ের আন্ডারে দিবেন? বলা হয়েছে এটা হলো প্যারালাল গভর্নমেন্ট। এটা তো প্যারালাল গভর্নমেন্ট না। এই মানবাধিকার কমিশন, গুম কমিশনের কাজ হলো এই সরকারের কোনো মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘন করছে কিনা সেটা দেখা। আপনি সেই মন্ত্রণালয়ের আন্ডারে যদি দিয়ে দেন, তাহলে তারা কিভাবে তাদের মানবাধিকার লঙ্ঘনগুলো দেখবে? এই জিনিসগুলো কনসার্নিং। তদন্তের কথা বলা হয়েছে, তদন্তের ব্যাপারে বলা হয়েছে যে মানবাধিকার কমিশন তদন্ত করবে, অথচ অন্যান্য প্রতিষ্ঠানের তদন্তগুলো করে হলো পুলিশ। এখানে পুলিশের হাতে যদি তাদের মানবাধিকার লঙ্ঘনের তদন্তভার দেওয়া হয়, কি হবে আমরা তো দেখেছি। 90-এর দশকে আমরা দেখেছি, সেই ওসি আকরামের কথা আপনার মনে আছে।
সেখানে তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পুলিশকে তদন্তের ভার দেওয়া হয়েছিল, এটার কিন্তু বিচার কিন্তু আলোর মুখ দেখেনি। এই আমাদের কথা হলো, ঠিক আছে আপনারা উদ্দেশ্য ভালো, আমরা বুঝলাম, আপনারা আরও শক্তিশালীভাবে এই মানবাধিকার কমিশনকে আনবেন, কিন্তু এটাকে যদি আপনারা তদন্তের ভার দিয়ে দেন হলো পুলিশের কাছে, আর এটাকে যদি মন্ত্রণালয়ের অধীনে করে দেন, তাহলে এটা কিন্তু এফেক্টিভ হবে না। আমরা অবশ্যই সমাধান চাই, রাজনৈতিক কোনো স্টেলমেট হোক, অচল অবস্থার সৃষ্টি হোক, এটা আমরা চাই না, কিন্তু একই সাথে জনগণের কথা আমাদেরকে বলতে হবে। জনগণের যেই আশা আকাঙ্ক্ষা আছে, জুলাই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা আছে, জনগণ গণভোট দিয়ে তাদের যেই মতামত ব্যক্ত করেছে, এগুলোর পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে চাই। জি, মিস্টার বাবুল, আপনি শুনছিলেন, এবং একই সঙ্গে এই সরকারের ইতিমধ্যেই 100 দিন অতিক্রান্ত, এবং এই 100 দিনে নিঃসন্দেহে এটা সবাই বোঝে যে খুব বেশি সময় না, এবং 5 বছরের একটা সরকার একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা, কিন্তু তারপরও মানুষের মধ্যে কিছু কিছু বিষয়ে অস্বস্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেমন হামে, শিশু মৃত্যু, ক্রাইম, যেগুলো এই যে শিশু ধর্ষণ, হত্যা, এবং একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি, বিশেষ করে মফস্বল এলাকাগুলোতে। এবং অনেকেই মনে করেন যে হয়তো সরকার থেকে বলা হচ্ছে যে সরকার কাজ করছে, কিন্তু কেউ কেউ মনে করেন যে সরকারের সেই অ্যাকশনটা আসলে খুব একটা ভিজিবল না, বা সেটা জনগণের সামনে আপনারা তুলেও ধরতে পারছেন না সেই অর্থে। না, ঠিক আছে, 100 দিন আপনিই বলেছেন যে একটা সরকারের 100 দিন তো খুব বেশি সময় না। একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, এবং গ্রহণ করার সাথে সাথেই একটা মিডল ইস্টে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধতে বলা হয় যে মানে কবরস্থানে মূল্যস্ফীতি তৈরি করে যুদ্ধ, এমন এক ব্যাপার। তো সেই জন্যে আপনি আর আমরা তো তৃতীয় বিশ্বের দেশ, একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে আমরা আছি। এই সরকারের হ্যাঁ হতে পারে ত্রুটি ব্যত্যয়ও হতে পারে এর মধ্যে, ভাই যেটা বলেছেন সব যে আমি অস্বীকার করছি সেটা না, কিন্তু আপনি সরকারের আন্তরিকতা, পজিটিভ দিকগুলোও তো দেখবেন যে সরকার কি চেষ্টা করছে, তার মাইন্ডসেট কি, তার আকাঙ্ক্ষা কি, তার উইল ফোর্সটা কি, এই জিনিসগুলো আপনার দেখবার চাই। যেমন হামের কথা বলেছেন, নিশ্চয়ই সবাই স্বীকার করবেন যে হামের বাস্তবতা বিএনপি এর জন্য যে পুরোপুরি দায়ী, নট দ্যাট, বা খুব কমই দায়ী আপনি যতটুকু বলবেন, বা দায়ী না, বিগত সরকার তার আগের সরকার এর জন্য লায়াবল। হ্যাঁ, কিন্তু সরকার কি পারে যে চিকিৎসাটা, ট্রিটমেন্টটা যথাযথভাবে সাধ্য অনুযায়ী করা। তারপর আপনি ক্রাইমের যে ব্যাপারটা দেখছেন, ক্রাইম, হ্যাঁ ক্রাইম তো দুনিয়ার সব জায়গায় আছে, ক্রাইম হচ্ছে, দুনিয়ার এমন কোনো জায়গা নাই ক্রাইম হচ্ছে না, আর ক্রাইম হবে না। ক্রাইম না হলে তো আমাদের আইন আদালত এগুলো কোনো কিছু প্রয়োজন হতো না। হ্যাঁ, ক্রাইমটা এটা বলতে পারেন যে হচ্ছে, কেন হচ্ছে এরও অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল আপনি পুলিশের কথা বলি আমি, পুলিশ কখনো তার মানে কি বলবো, পুলিশ ওই যে চুন খায় মুখ পুড়লে না কি বলে, দই দেখলে ভয় করে, একটা কথা আছে। পুলিশকে যেই শক্তি দেওয়া হয়েছে, যতটুকু দেওয়া হয়েছে সেটুকু সে ব্যবহার করতে এখন ভয় পায়, বা পুলিশের সেই সাংগঠনিক ভিত্তি এখনো তৈরি হয় নাই, কারণ পুলিশকে জবাবদিহি করতে হবে। এটা গণতান্ত্রিক সরকার, সেই জবাবদিহিতার কারণে আপনি দেখছেন পুলিশ বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। ইচ্ছা করলেই পুলিশ গুলি করতে পারে, ইচ্ছা করলেই পুলিশ অ্যাকশন নিতে পারে, কিন্তু পুলিশ নেয় না, হ্যাঁ, বা নিতে পারছে না, বা সেই মনোবলও তার নাই। এইটা একটা কারণ হবে, এই সুযোগটা গ্রহণ করছে ক্রিমিনালরা, এটা হলো একটা ইস্যু। আর একটা ইস্যু সরকারের যে পজিটিভ যে দিকগুলো আমি বলবো, দেখেন একজন প্রাইম মিনিস্টার 3 মাস হয়েছে, এমন হয়নি যে এই আমলে 50 জন, 20 জন, 10 জন মানুষ পলিটিক্যাল কারণে 5 জন মানুষ গুম হয়ে গেছে, একটা ঘটনা বলতে পারেন না। হিউম্যান রাইটসের যে ভায়োলেশনগুলো, আপনি বলতে পারেন না বাংলাদেশ থেকে কেউ কোনো রাজনৈতিক নেতৃত্ব 5টা টাকা বিদেশে পাচার করছে, এই অভিযোগ আপনি তুলতে পারছেন না। কোনো ব্যবসা বাণিজ্য টেন্ডার বিএনপি দখল করে ফেলছে বা মোটা দাগে এরকম কোনো ওইরকম যেই বক্তব্য, এইগুলো আপনি খুঁজে পাবেন না। বরং আপনি একটা সরকার ক্ষমতায় আসবার 6 দিনের মাথায় আপনি 15 লক্ষ কৃষকের 1200 কোটি টাকা মাফ করে দিচ্ছে, 1200 কোটি টাকা মাফ করে দিচ্ছে। এটা নট এ ম্যাটার অফ জোক, একটা বিরাট চাপ ইসের উপরে। তারপরে আপনার এই যে ব্যাংকের যে বিষয়টা বললাম, যে ইচ্ছা করলেই খুব সুযোগ ছিল দলের লোকদেরকে প্রোভাইড করা, বিভিন্ন ব্যাংক বিমা, এতগুলো ব্যাংক বিএনপি করেনি। নিশ্চয়ই এটার মধ্যে একটা সদুদ্দেশ্য আপনি খুঁজবেন, একটা ধন্যবাদ দেবেন, এটা গেল একটা ইস্যু। আর লোক নাই এরকম না। তারপরে বিএনপি এই যে কৃষকটা বললো, এই যে ফ্যামিলি কার্ড, তার নির্বাচন প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিএনপি একদিন তো বসে থাকেনি। প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবন, আচরণ, চলাফেরা, সাশ্রয়, খরচ কমানো, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি পজিটিভলি দেখবেন, করবেন। এবং তার গাড়ির সামনে যে ভুয়া স্লোগান দিতে পারতেছে, বাংলাদেশের ইতিহাসে হয়েছে একবার, ছিল জিয়াউর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ তাকে ঢিল মারছিল, ইট মারছিল, টলারেট করেছে কেউ কোনোদিন? বিএনপি করছে। বিএনপি নামে যেই পরিমাণ গালিগালাজ করতেছেন ফ্রম টপ টু বটম, প্রধানমন্ত্রী, তার পরিবার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এমন কেউ নাই, মির্জা আব্বাস,
কি ভাষায় বলতেছেন। জামাতের বন্ধুরা বলে নাই, তারা সংসদে খুব ভালো কথা বলে, হ্যাঁ, কিন্তু ওনাদের শরিকরা যারা বলতেছে, যারা করতেছে এই রাজনীতি 5ই আগস্টে, এখন আমাদের পলিটিক্সের মানদণ্ড হয়েছে কি গালি। দেখলাম পদ কি ব্যারিস্টার একজন কি আছে না, সে বলতেছে গালি দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার, উনি আমাকে এনে বসে গালি দিবে, আমি ওনাকে গালি দিব, মায়ের নামে গালি দেবো, বাপের নামে গালি দেবো, এইটা নাকি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার বলতেছে, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করে আমাদের বিরোধী দল। কেউ বলতেছে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার, এবং সামাজিক মাধ্যমে যেই সব অশ্লীল কিস্তিকেওর এইগুলা, আমি বলি না, ওনারা বলছে, জামাতের আমিরও বলেছেন যে বিচার চাই, কিন্তু যারা এগুলো করছে তাদেরকে আবার গ্রেপ্তার করলে জামাত রিয়াক্ট করে বলতেছে, আমার বিরোধী দল সিরিয়াসলি রিয়াক্ট করতেছে যে মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল। বিএনপিকে একটা লক্ষ্যে গুলি করে মারছে কোনো রাজনৈতিক কারণে এই পর্যন্ত? ইজ ইট নট এ ডেভেলপমেন্ট? হাসিনা তো সকাল শুরু করতো গালি দিয়া, খিস্তি খেউট দিয়া, হ্যাঁ, বিএনপি জিয়া পরিবারের নাম নিয়ে। তারেক রহমান একবার হাসিনার নাম, জামাতের নামে কোনো গালি দিছে? বরং জামাতের আমিরের বাসায় যান, নাহিদ ইসলামের বাসায় যান, ক্ষতিগ্রস্ত মানুষের বাসায় যায়, তাকে সহানুভূতি দিয়ে তারেক রহমান বলছে যে বিচার হবে, সর্বোচ্চ পানিশমেন্ট হবে, মৃত্যুদণ্ড, সবাই জানি, প্রমাণ আছে, আমি শেষ করি, প্রমাণ আছে, এটা আছে, ওইটা আছে। এইটা নিয়েও সমালোচনা, উনি এটা বলবেন কেন? উনি বললে তাহলে আইন শেষ, আদালত শেষ, সব শেষ, মানে মাইরেও জিতা, কাইন্দেও জিতা, এটা নিয়ে মাঠ গরম করবে, এটার বিচারও প্রলম্বিত হোক, এর মধ্যে রাজনীতিক যা, এটা সবাই করছে, নাটদার যারা করছে তারা কিন্তু আমার ভাইদের জোট পার্টনার এবং তাদের ঘনিষ্ঠ। মুজিবুর রহমান, সো ফাইনাল রাউন্ড। জি, আসলে একটা কথা যেটা, যে এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার কারণেই কিন্তু একটা বিপ্লব হয়েছে। বিপ্লব পরবর্তীতে আমাদের আশা ছিল যে একটা অর্থবহ সংস্কার হবে, সংস্কার হয়নি, যার কারণে আমরা দেখছি স্ট্রাকচারাল প্রবলেমগুলো রয়ে গিয়েছে, জনগণ কিন্তু আশাহত হচ্ছে। এই যে বললেন যে পুলিশের ব্যাপারে বললেন আমার বড় ভাই, যে পুলিশ ফাংশনাল না, পুলিশকে ফাংশনাল করতে হলে তো আপনাকে এটার যেই পুলিশের সংস্কার করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে যে একটা অধ্যাদেশ জারি হয়েছিল, এটাকে কিন্তু ল্যাপস করে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে আইজিপি কীভাবে হবে, তার সেইখান থেকে একটা কমিটি হবে, কমিটি করে এটা বাছাই করে নিয়োগ দেওয়া হবে। এখন আপনার এই সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করার কারণেই কিন্তু এটা ডিসফাংশনাল হয়ে গিয়েছিল। একই রাস্তায় যদি আমরা হাঁটি, এই গভর্নমেন্ট হাঁটে, তাহলে তো সংস্কার হবে না, সেই সমস্যাগুলো থেকে যাবে, জনগণ বিচার পাবে না, জনগণ এখানে নিরাপত্তা পাবে না। একইভাবে দেখা যাবে যে মব কালচার বলেন, অনেক কালচার বলেন, এটা হবে। এই জন্য আমরা গণভোটের মাধ্যমে জনগণ যেভাবে সংস্কার চেয়েছে সেটার বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি ধীরগতি, এক্ষেত্রে আমরা অনীহা দেখতে পাচ্ছি, এটা শুভ লক্ষণ না। আরও যেটা বলতে চাই, স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিএনপির কমিটমেন্ট ছিল, ওনাদের ম্যানিফেস্টোে আছে, ওনাদের 31 দফায় আছে, জুলাইয়ের যেই সনদ সেখানেও আছে, গণভোটেও এটা বলা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কি হলো, আমরা দেখলাম গত কয়েকদিন আগে এই স্বাধীন বিচার বিভাগের স্বাধীন বিচার সচিবালয়কে বিলুপ্ত করে দেওয়া হলো। বিষয়টা তো বিচারাধীন, আপনারা এই চূড়ান্ত রায় দেখে তারপরে করেন, অধ্যাদেশটা তো বাতিল করা হয়েছেই, একই সাথে আপনার এই সচিবালয় বিলুপ্ত করে দেওয়া হলো। তাহলে কি আমরা আর আমাদের নির্বাচনী যেই অঙ্গীকার আছে, জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, এটার সাথে আমরা দ্বিচারিতা করছি না? এরপরে যেটা বলা হলো যে আমাদের শরিকেরা তারা যখন কোনো ধরনের ভাষা ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হলে আবার আমরা হাউকাউ করি। দেখেন, বিচার করা আর বিনা বিচারে গ্রেপ্তার করা এটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। আপনি কেউ যদি কোনো অপরাধ করে থাকেন, আগে অপরাধটাকে আপনি ডিফাইন করেন, কি অপরাধ করেছে সুনির্দিষ্টভাবে বলতে তো হবে, এরপরে সেটার সুষ্ঠু বিচার করেন। তা না করে আপনি 54 ধারায় সন্দেহভাজন হিসাবে পাচার করে দেবেন, চালান করে দেবেন, এটা কোন ধরনের কথা? এটা তো হতে পারে না। প্রত্যেকটা অপরাধের আপনার মাত্রা রয়েছে, সেই মাত্রা অনুযায়ী আপনাকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা যদি আবার সেই কালাকানুন, বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে মানুষকে হয়রানি করি, হ্যাঁ, একজন যদি কোনো অপরাধ করে থাকে, আপনি তাকে সেভাবে চার্জ ফ্রেম করে তার বিচার করবেন। এই আপনার ডিফামেশন যে আইনটা, এটা তো একটা সিভিল রেমেডি, ক্ষেত্রে আপনি তো তাকে ধরে আপনি জেলে দিতে পারেন না। আমাদের কথাটা সেখানেই। আমরা আসুন সংসদে একটা, সারা বিশ্বে তো বিভিন্ন ধরনের মানুষের অধিকার নিয়ে যে আইনগুলো রয়েছে, আমার অধিকার আছে, আমার বাক স্বাধীনতা রয়েছে, একই সাথে আমার তো আত্মমর্যাদা রক্ষারও অধিকার রয়েছে। এই দুটাকে ব্যালেন্স করে আমরা আইন করি, আমাদের যে আইনটা রয়েছে সেটাকে যুগোপযোগী করে তারপরে যে অপরাধী হবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাজা দিব।
কিন্তু আমরা বলবো যে সে গালি দিছে এই জন্য তাকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তো হবে না। আপনার আমাকে গালি দেওয়ার যেরকম অধিকার নাই, গালি দিলেই আপনাকে আমার ঘুষি মারার তেমন অধিকার নেই। এই জিনিসগুলো আমাকে ফাইন লাইনগুলো ড্র করে মানুষের অধিকার রক্ষা করতে হবে। আমরা চাই না সেই বিশেষ ক্ষমতা আইনে প্রয়োগ আবার সরকার করুক, কিন্তু অলরেডি কিন্তু করেছে। এক মহিলা, সে মহিলা প্রধানমন্ত্রীকে যেটা বলেছে সেটা আমি জাস্টিফিকেশন দিতে চাই না, কিন্তু এটা কনসিডারেশনে নেওয়া উচিত ছিল সেই মহিলার একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে। এটা কনসিডারেশনে নেওয়া উচিত ছিল, সে যাই করেছে তাকে আইনের আন্ডারে আপনি আনতেই পারেন, কিন্তু ধরে 54 ধারায় চালান করে দিতে পারেন না। কিন্তু সেটা করা হয়েছে, যার প্রতিবাদ আমরা করেছি। আমরা প্রতিবাদ এভাবে করেই যাব। আপনাদেরকে যদি এটা ব্যবস্থা নিতে হয়, আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিতে হবে। মিস্টার শহীদুল ইসলাম বাবুল, খুব না, ছোট্ট করে। না, সরকারের সমালোচনা 100 বার থাকবে, কিন্তু তার মধ্যে একটা শালীনতা থাকবে, তার মধ্যে একটা শ্রুতিমধুর থাকতে হবে। হাসিনের জামানায় যেই শব্দ আমাদের রাজনীতিতে আসে নাই, এখন সেই শব্দগুলো আসতেছে। ইভেন হাসিনার নিকৃষ্ট ওই যে হাসান মাহমুদরাও যেই শব্দগুলো বলতে পারে নাই, বাবা সাহস পায় নাই, সেইগুলো বাংলাদেশের রাজনীতি, এটাকে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক কোনো দিক। যেই নারী, হ্যাঁ ঠিক আছে, পুলিশ 54 ধারায় ধরেছে, বাট সেটাও তো একটা আইন। আমরা আইনটা যতক্ষণ আমরা পরিবর্তন কালো আইন পরের দিনের মধ্যে সেটা না, যতক্ষণ পর্যন্ত আইন আছে সেটাকে কালো আইন বলেন আর যাই বলেন, সেটা আইন, সেটা বৈধ, সেটা করা যায়। এই আইনের আমরা সমালোচনা করতে পারবো, সেটা এক জিনিস। যতক্ষণ পর্যন্ত সেটা আমরা পরিবর্তন না করতে, এবং বিষয়টা এরকম না যে ওই মহিলা ওই কালো আইনে ডিটেনশন পেয়েছেন বা উনি 6 মাস জেল কেটেছেন, আজকে ধরেছেন এবং বাংলাদেশের এই আদালতই পরের দিন তাকে ভোরবেলা বা রাতের বেলা তাকে ছেড়ে দিয়েছে। কালকে একজন ধরাটা ভুল ছিল বলে তো ছেড়ে দেওয়া হয়েছে না। ধরাটা ভুল কি না, ভুল কেন হবে? তিনি তো অন্যায় করেছেন না, না, তিনি তো অন্যায় করেছেন, অশ্লীল আচরণ করেছেন, কথা বলেছেন, অসুস্থ বিকৃত আচরণ করেছেন। সেইটার নিন্দা যদি আপনারা আগে করেন, সামাজিকভাবে করেন না, আপনারা এটা দুর্ভাগ্যজনক। আপনারা না 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 একজনও করেননি, বরং ডিফেন্ড করেছেন যে তাকে গ্রেফতার করা ভয়ানক অপরাধ করছে বিএনপি। বিএনপি ফ্যাসিস্ট হয়ে গেছে। মানে কি বলবেন, মানে গালি দিবেন, বিকৃত কথা বলবেন, পরিবার নিয়ে কথা বলবেন, সেটার যদি ন্যূনতম পুলিশি অ্যাকশন, আবার কেউ যদি মারে ওইটা তো আরো অপরাধ। কেউ যদি মারতেও পারবে না, মানে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পাইলাম শালার আজব স্বাধীনতা। যেই জন্যে মানে আমরা এই অসুস্থ রাজনীতি থেকে রক্ষা পেতে চাইলাম, সেখানে হন বলবে গালি দেওয়া যায়, গালি আমার অধিকার, গালি আমি দিতেই থাকবো। আরে ভাই, গালি দিতে থাকলে আপনি কি শিখবে? আমার সন্তানরা কি শিখবে? আর এইটাকে ন্যায্যতা জানা যায়, তারা কি মানসিকভাবে সুস্থ কোনো মানুষ? হ্যাঁ, আইন অবশ্যই ব্যত্যয়। আমি এখন পর্যন্ত একজন এনসিপির নেতা জেল খেটেছেন কোনো অন্যায়ের কারণে, বক্তৃতার কারণে আছে? নাসিরুদ্দিন কি পাটোয়ারি একজন আছে, হ্যাঁ ছাড়ছে আইনের মধ্য দিয়ে। আইন এবং ছাত্র দলের ছেলেদের নামে মামলা হয়েছে, তারাও আদালত থেকে জামিন নিয়েছে, সরকারি দল। পার্থক্য কি নাই? আপনি রাতারাতি বাংলাদেশ সুইজারল্যান্ডের মতো মানবাধিকার আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করে ফেলবেন, যেটা আপনি 54 বছরে তৈরি করেছেন। ইজ ইট পসিবল বাংলাদেশের মতো রাষ্ট্রে? আর আপনি গালির স্বাধীনতা তৈরি করবেন, আপনি অসুস্থ রাজনীতির বয়ান তৈরি করবেন, নিজে যেটা বলবেন আরেকজনকে দিলে বলে, এটা তো খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। এবং যারা এগুলো করছে তাদেরকে আমাদের বিরোধী দল প্যাট্রোনাইজ করে, পুরস্কৃত করে। এটাই হলো আমাদের আশঙ্কার জায়গা, যেটা হবার কথা ছিল না। এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সংশোধনটা চমৎকার কথা বলেন, ওনার আমির কত চমৎকার কথা বলেন, আমরা প্রশংসা করি। একসাথে ডিবেট হবে, আলোচনা করব, যুক্তি তত্ত্ব সব বলবো। প্রথমে এই গালি প্রধানমন্ত্রী, তার স্ত্রী, তার বউ। আরে ভাই, এবং তাদেরকে কেন প্যাট্রোনাইজ করব? যেই লোক কুলাঙ্গার প্রথম গালি দিল, ওই প্রধানের ছেলে, 7 মার্ডার আসামি, তাকে ওনারা এমপি বানাই দিল। কি বলবেন আপনি? কি বলবেন? এই যে এনসিপির যে ছেলেটা, একসময় যে ছেলেটা শিবির করতো, এনসিপির যে ছেলেটা, সেই ছেলেটা তো শিবির করতো, হ্যাঁ, এবং বেসিক্যালি তো শিবিরইতে, সে তাকে নিয়ে নাচতেছে এবং বাংলাদেশের রাজনীতির মডেল বানাইতেছে, এবং এইটাই নাকি বাংলাদেশের রাজনীতির স্ট্যান্ডার্ড। গালি, এটা খুবই পীড়াদায়ক। এটা কারো জন্য মঙ্গল নয়। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই রাজনীতি যে আনতেছেন সমালোচনার নামে, স্বাধীনতার নামে, মত প্রকাশের নামে, এটা ভয়ঙ্কর আত্মঘাতী ব্যাপার হয়ে যাবে সবার জন্যই। এখানে বিষয়টা আমি আবারও 30 সেকেন্ডস আমার হাতে। আপনাকে তো অপরাধ, অবশ্যই গালি দেওয়া অপরাধ। একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিবিদ হিসাবে আমি এটাকে কোনোভাবেই বরদাস্ত করতে রাজি না। কিন্তু আমি আবারও বললাম, আমাকে কেউ গালি দিয়েছে, আমি কি তাকে ঘুষি মারবো, তাকে মেরে ফেলবো, তাকে ফাঁসি দিয়ে দেবো? এটা কি হয় নাকি? আপনার প্রত্যেকটা অপরাধের মাত্রা অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে এবং এটা আইনি প্রক্রিয়া দিতে হবে। আপনারা সেই কালা কানুন যদি আবার প্রয়োগ করেন, তাহলে আপনাদের সাথে ফ্যাসিবাদের পার্থক্য কোথায়? প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার কারণে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কার্টুন রাখার কারণে আগেও সেই কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এভাবে হয়রানি করা হয়েছে 54 ধারায়। এখনও যদি একই কাজ করা হয়, তাহলে আমি বলবো আমরা ব্যর্থ হয়েছি। ফ্যাসিবাদ গেছে, কিন্তু ফ্যাসিবাদী আচরণ যায়নি।
আমাদের কথা যেটা Thank you. প্রত্যেক Thank you, অপরাধের আমার হাতে মাত্রা আসছে। বুঝে আইন করে তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু এই আইনের নামে বেআইনিভাবে কাউকে সাজা থ্যাংক দেওয়া ইউ। যাবে না। আপনার কি 30 সেকেন্ডসে কিছু বলবার আছে? না, আমি কিছুই বলবো না। আমি বলবো, দেখেন, আমরা একটা পরিস্থিতি থেকে Thank you. উত্তরণ হয়েছি, অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছি রাজনীতির শালীনতার জন্য, সুস্থতার জন্য। Thank বাট you. সেটা আবারও আমাদের অশনি সংকেত। ব্যারিস্টার ডক্টর এটা খুবই দুর্ভাগ্য। নজিবুর রহমান এবং মিস্টার শহীদুল ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। বিতর্কের ধরনটা এরকমই হওয়া উচিত এবং দুপক্ষই দুপক্ষের কথা বলেছেন এবং টেলিভিশন স্টুডিওতে নয়ই, সংসদে বা সংসদের বাইরে আমাদের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হোক, একজন সংসদ সদস্য বলছিলেন, সেটা আমরা কেউই চাই না এবং বাংলাদেশ আসলে সেটা অ্যাফোর্ডও করতে পারে না। এবং আরেকজন সংসদ সদস্য রাজনীতির ভাষা নিয়ে কথা বলেছেন। রাজনীতিতে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী এবং কখনো কখনো বিধ্বংসী। কাজে এই বিষয়ে রাজনৈতিক নেতারা সংযত থাকবেন, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের অনেক কিছুতে সংস্কার দরকার, একথা ঠিক, এবং সংস্কারের অঙ্গীকার ক্ষমতাসীনরা এবং ক্ষমতার বাইরে বিরোধী দলে যারা আছেন তারা উভয়ই করেছেন। আমরা আশা করব কাঠামোগত সংস্কার এগুলো অনেক ক্ষেত্রেই করতে হবে আমাদেরকে, এবং বিশেষ করে আমাদের যে ব্যবস্থা, স্থায়ী, অনেক ক্ষেত্রে স্থায়ী এক ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক বদল আনতে হবে, বলা যেতে পারে আমূল বদল আসলে দরকার হয়ে পড়েছে। আমরা আশা করব যে সময় ফুরিয়ে যায়নি, মাত্র শুরু হলো। প্রত্যেকেই তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবার চেষ্টা করবেন। সব এক মেয়াদে সবাই করবেন বা পারবেন সেটাও হয়তো প্রত্যাশিত নয়, কিন্তু মৌলিকভাবে অনেকগুলো পরিবর্তন বা সিংহভাগ পরিবর্তন মানুষ প্রত্যাশা করতেই পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।